জয় গুরু। জয় গুরু। সামনে এসো। জয় গুরু করো, ভালো করে। জয় গুরু। এটা নামো, এটা মাথা থেকে নামো। কেন? এমনি ভালো লাগছে, তুমি তো এমনি সুন্দর। না না না, দাঁড়াও আমি পরিয়ে দিই। বেশ, সাইড করো, এবার সাইডে যাও। এখানে যেখানে দাঁড়িয়েছিল সেখানে দাঁড়াও। মুলা গপ্প দাঁড়াতে পারবো। এই যে এখানে দাঁড়াও, এই ঠিক আছে। আমার বিয়াটা বিড়াল নামাও আবার। না না বিড়াল নামাও। না। জয় গুরু, শুভ সন্ধ্যা। আমরা শান্তিনিকেতন থেকে লাইভ হয়েছি। আমি চৈতি বিশ্বাস। শিল্পিয়া বিশ্বাস। মুখটা দেখে বলো, মুখ কেটে যাচ্ছে। শিল্পিয়া বিশ্বাস। শিল্পিয়া বিশ্বাস। আর নাম, আরেকটা নাম বলো। মেলোডি বিশ্বাস। হ্যাঁ, ঠিক করে দাঁড়াও, নইলে হারমোনিয়ামটা সব পড়ে যাবে। তো আমরা একটু লাইভে এলাম। হ্যাঁ, আমার সোনামণিটাও এসছে। এই যে আমার বিয়াটা। আমরা একটু বেরিয়েছিলাম। আমার বিয়াটা খুব ভালো। বিড়ালটা তো খুব ভালো। আমরা একটু বেরিয়েছিলাম। মাঝে মাঝে একটু দুষ্টুমি করে বিড়ালটা। পিছনে সরে যাবো, তোমার দেখা যাবে। হ্যাঁ, ঠিক আছে। তুমি দেখা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। সাইড করো, তাহলে তো নইলে কাউকে দেখা যাবে না। সাইডে এসো, সাইডে আসো, এই সাইডে আসো, এই সাইডে আসো। বেশি কথা বললে হবে না। কোন গানটা গাবে বলো? তুমি যে গানটা পছন্দ করো ওই গানটাই গাবো। ভালো করে কথা বলো। আসো। কোথায় চলে গেলে? এই যে এখানে দূরে দাঁড়াও, তাহলে তোমাকে ফুল দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের সোনা সিলভিয়া ও মেলোডি। চাপ লাগছে মানে একটু প্রবলেম। তো আমরা একটু বেরিয়েছিলাম, সেখান থেকে এলাম। এসে একটু কোথায় গেছিলাম যেন আমরা? কোথায় যাচ্ছিলাম? আমরা একটু ওই আমার কুঠিটা দেখে গেছিলাম। ওখান থেকে ঠাকুর এসে মাথায় জল ঢেলে দিই। ওখান থেকে এসে ভাবলাম একটু লাইভ হই। ঠাকুর মাথায় জল ঢেলে দিই। হ্যাঁ, ঢালো। তো সেই জন্য একটু বসলাম। এই ছোটটা একটু তুলে গেছে। তো কেমন আছেন সবাই আপনারা? মামা অশ্রুদা খুবই সুন্দর। আর দেখো, আসো, এদিকে আসো। তোমার মামারা তোমাকে কমেন্ট করেছে, এদিকে আসো। থ্যাংক ইউ বলেছে একবার। থ্যাংক ইউ মামা বলে দাও একবার। ও বাবা, থামস আপ দিচ্ছে। এই দূরে আসো, দূরে না হলে মুখটা বদলে মতো দেখা যাচ্ছে। এখানে দাঁড়াও। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এখানে আসো, আর একটু সাথে আসো। যাই যাই। অত কাছে যেও না। যাই। একটু গান একটু গাইবো অল্প করে। কি গাইবো মেলোডি? তুমি একটা বলো তো, কোন গানটা গাওয়া যায়? তুমি যে গানটা গাবে সেই গানটা গাবো। এখানে আসো, তুমি ওখানে কেন গেছো? আমি কথা বলছি, গানের সময় ডিস্টার্ব করলে কিন্তু একদম গেট আউট করে দেবো। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার খুব অন্তরের একজন মানুষ, আমার খুব প্রিয় দাদা সুমন দা। চলো, এটা ইয়ার্কি মারার সময় না, আমি সিরিয়াস কথা বলছি। তো আমার দাদা এই কয়েকদিন আগে দাদা মানে চলে গেছে, মানে ওপারে চলে গেছে। দাদা আমার এত কাছের মানুষ ছিল এবং আছে, থাকবে ভবিষ্যতে। খুব অল্প বয়সে দাদা, কত বয়সী বা হবে, 40-41 এরকম হবে। সুমন ঠাকুর বাড়ি ওর পেজটা চালাতো দাদা সুমন দা। তো দাদার আত্মার শান্তি কামনা করি।
দাদা হয়তো দেখছে আমার এই লাইভটা। আমি যখনই লাইভে আসতাম আমার সুমনদা কোথা থেকে জানি আমার লাইভে চলে আসতো এবং অনেক গানের রিকোয়েস্ট করতো, অনেক লিখতো সুন্দর সুন্দর। ইভেন 16ই ডিসেম্বর তারপরেও অনেকগুলো লাইভ এসে অ্যাটেন্ড করেছে আমার সুমনদা। সুমনদা হয়তো ওপারে বসে দেখছে আমার লাইভটা আজকে। তো দাদা দাদা যখনই লাইভে আসতো ও আমাকে গানের রিকোয়েস্ট করতো। তো আমি দেখতাম ওর গানের তালিকায় বেশিরভাগ ওই বাংলাদেশের যে 90 দশকের যে গান টানগুলো বা ওই সময়ের আশেপাশের যে গানগুলো ও খুব ভালোবাসতো। ঠাকুরের গান খুব পছন্দ করতো, প্লাস আধুনিক গান টানগুলো খুব পছন্দ করতো আমার সুমনদা। তো দাদার জন্য আমি এক লাইন হলেও গাইতাম। তো আজকে দাদা হয়তো আমার মানে ওপারে বসে দেখছে আমার লাইভটা। তো দাদা একটা গান বেশি পছন্দ করতো, মাঝে মাঝে লিখতো। 16 ডিসেম্বর আমাকে একটা কথা লিখেছিল যে যে দিদি আমি বেশি দিন মনে হয় আর বাঁচবো না। জানি না সে খামখেয়ালি করে লিখেছিল নাকি সে বুঝতে পেরেছিল, যারা জানি না হরিভক্ত হয় হয়তো সে তার সিক্স সেন্সটা হয়তো বেশি ছিল, সে হয়তো বুঝতে পেরেছিল যে আমি থাকবো না। তো চলে গেল সে। তো ট্রেন দুর্ঘটনায় সে চলে গেছে। তো সবাই আমার দাদার জন্য একটু প্রেয়ার করবেন, যেন সে যেখানেই থাকে যেন ভালো থাকে। ইভেন আমার বাবা মাও যেন যেখানে আছে যেন ভালো থাকে, শান্তিতে থাকে। তো দাদা একটা গান প্রায় সময় আমাকে, একটা না অনেকগুলো গান দাদার পছন্দর ছিল। তার মধ্যে একটা গান আছে, ভুলিতে পারি না তারে ভোলা যায় না। এই গানটা দাদার ভীষণ ভীষণ পছন্দের গান ছিল। তো দাদার কথা মানে আমি কয়েকদিন মানে হয়ে গেছি, মানে চলছি ফিরছি, মানে ভাবতে পারছি না যে মানে কি হয়ে গেল। যাবার তো সময় হয়নি তার, কিন্তু প্রচন্ড আবেগী মানুষ ছিল দাদা, সুমনদা। ভীষণ আবেগী, ভীষণ। মানে সে লাইভে বসে ঝটঝট ঝটঝট করে কবিতার মতো কতগুলো লাইন এত ফাস্ট লিখে আমাকে কমেন্টে জানাতো, মানে আমি সারপ্রাইজ হয়ে যেতাম। ইভেন ওর আমি দেখেছি বানান সম্পর্কে প্রচণ্ড সচেতন। বানানগুলো মানে একদম ঠিকঠাক, যে তাড়াহুড়ো করে লিখেছে বানান ভুল লিখবে সেটা নয়। বদমাশি করলে আমি কিন্তু আমি বলে দেবো, তুমি যা যা করেছো সব বলে দেবো। প্যান্টে কি করেছে বলে দেবো, স্কুলের প্যান্টগুলো, তাহলে সভ্য হয়ে থাকো। তো আমি দাদার একটা ভালো লাগা গান একটুখানি গাইছি, অল্প একটুখানি। বেশি চড়িয়ে গাইবো না আজকে, আর একটু চড়িয়ে গাই গানটা। যাই হোক, বেশি ডিস্টার্ব করলে হবে না, অল্প ডিস্টার্ব করো, বেশি করা যাবে না, ঠিক আছে? ভুলিতে পারি না তোরে ভোলা যায় না, বারে বারে মনে পড়ে কেন জানি না। ভুলিতে পারি না তোরে ভোলা যায় না,
বারে বারে মনে পড়ে কেন জানি না ভুলিতে পারি না তারে ভোলা যায় না বারে বারে মনে পড়ে কেন জানি না কতদিন কত একই সাথে যে দুজনে প্রেমেরই মিলনে মালা গেঁথেছি যে আর মনে কতদিন কত একই সাথে যে দুজনে প্রেমেরই মিলনে মালা গেঁথেছি যে আর মনে সেই মালা ঝরে গেল কেন জানি না বারে বারে মনে পড়ে কেন জানি না ভুলিতে পারি না তারে ভোলা যায় না বারে 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 মনে পড়ে কেন জানি না ভুলিতে পারি না তারে ভোলা যায় না বারে বারে মনে পড়ে কেন জানি না আমি আমার সুমনদার এই গানটা ভীষণ প্রিয় একটা গান ছিল আমি দাদাকে উদ্দেশ্য করেই আমি গাইলাম গানটা আমার দাদা ওপারে বসে দেখছে আমার বাবা মা যেমন আমাকে ওপারে বসে দেখে আমার সুমনদা ওপারে বসে আমার লাইফটা দেখছে তাকে ছাড়া আমার সত্যি আমার লাইফ মানে আমি মনে করি যে ভীষণ অসম্পূর্ণ আমি এই কটা দিন যে মানে কতটা মানে হাসার চেষ্টা করি আসলে বাবা মা যাওয়া তো একটা বিরাট শোক এই সুমনদা যে কি বলবো যে কতটা পাশে থেকেছে বা নিজের ভাইয়ে ছাড়া এরকম পাশে কেউ থাকে না বড় একটা পাওয়া যায় না কিন্তু এই ছেলেটা এত পরোপকারী ছেলে ভাবতে পারছি না জাস্ট ভাবতে পারছি না তো দাদা তুমি ভালো থেকো তোমার শ্রীহরি যেন তুমি তো সবসময় হরি হরি করতে শ্রীহরি যেন তার চরণে তোমাকে ঠাঁই দেয় ভালো থেকো আর আমার লাইফ নিশ্চয়ই তুমি দেখছো কারণ কি তুমি যেখানে থাকতে আমার লাইফ তুমি দেখতে বিশ্বজিৎ মতিউর রহমান দাদার জন্য আশীর্বাদ দিল থ্যাংক ইউ দাদা প্রিয় দিদি থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ মোহাম্মদ আলাউদ্দিন কাগজের লেখায় নাই অবশ্যই অবশ্যই এটা আমার খুব পছন্দের গান ভাইয়া কাগজের লেখায় নয় কবিতার ভাষা নয় এটা আপনার কণ্ঠে শুনতে বেশ ভালো আমি গাইবো দাদা এটা গাইবো এটা আমার ভীষণ পছন্দের গান সেন্ডিং লাভ অ্যান্ড রেসপেক্ট ফর বাংলাদেশ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সঙ্গে থাকুন মোহাম্মদ হানিফ বাহ বাহ অসাধারণ লাগছে থ্যাংক ইউ দাদা সঙ্গে থাকুন আমার কিছু মানে খুব কিছু না আপনারা যারা পেজে আছেন সবাই আমার খুব
কাছের মানুষ, আমি মনে করি এটা আমার ফ্যামিলি। তো আমার সুখ দুঃখের কথা এখানে আমি শেয়ার করি, আমি অনেকটা হালকা হই এখানে এসে। তো কি বলবো, মেলোডি সাউন্ড করো না প্লিজ, সাউন্ড করো না, কথা বলো না, আওয়াজ আসছে, আমি লাইভ করছি। ওই আমার হাঁটু কেটে গেছিল রে, ওষুধ লাগালাম। ও বেশ বেশ, লাগাও। তো হ্যাঁ, কাগজের লেখায় না, এই গানটা শোনাই, মনে করে দিয়েছেন, ভুলে যাব। দেখি, আমার ভীষণ পছন্দের গান এই গানটা, একটু তবলা হলে ভালো লাগে। যাই হোক, আমি অবশ্য বেশি ইনস্ট্রুমেন্টেও গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, যতটা খালি গলা বা হারমোনিয়ামে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার এটা পছন্দর তালিকা, মানে যত গান আছে তার মধ্যে এটা আমার ভীষণ প্রিয় গান। আচ্ছা, এই গানটার মিউজিক হচ্ছে মান্নান মোহাম্মদ, লিরিক্স হচ্ছে আলী আকবর রূপু, আর যে অরিজিনাল শিল্পী ওনার নাম হচ্ছে আরিফুল ইসলাম মিঠু। তো আমি ওনাদেরকে শ্রদ্ধা রেখে আমি গানটা গাইছি, একটু শোনাই। হারমোনিয়ামটা আসলে উঁচু হয়ে গেছে, এই জন্য আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে। কাগজের লেখাই নয়, কবিতার ভাষাই নয়, কাগজের লেখাই নয়, কবিতার ভাষাই নয়, হৃদয়ে রং তুলিতে তোমায় এঁকেছি, তোমারই নাম লিখেছি এই হৃদয়ে, তোমারই নাম লিখেছি। কাগজের লেখাই নয়, কবিতার ভাষাই নয়, হৃদয়ে রং তুলিতে তোমায় এঁকেছি, তোমারই নাম লিখেছি এই হৃদয়ে, তোমারই নাম লিখেছি। দেয়ালে রঙিন দাগ জানি মোছা যায়, হৃদয়ে প্রেমের দাগ মোছা যায় না। দেয়ালে রঙিন দাগ জানি মোছা যায়, হৃদয়ে প্রেমের দাগ মোছা যায় না। জোছনার আলোয় নয়, প্রেমের আলোতে, জোছনার আলোয় নয়, প্রেমের আলোতে, আমার পৃথিবী আলোয় ভরেছি, তোমারই নাম লিখেছি এই হৃদয়ে, তোমারই নাম লিখেছি। আকাশে অনেক তারা
জীবনে তুমি ছাড়া কেউ নাই। আকাশে অনেক তারা, চাঁদ একটাই, জীবনে তুমি ছাড়া কেউ নাই। মিছে আশাই নয়, কল্পনাতে নয়, মিছে আশাই নয়, কল্পনাতে নয়, ভালোবাসা দিয়ে তোমায় কিনেছি, তোমারই নাম লিখেছি এই হৃদয়ে, তোমারই নাম লিখেছি। কাগজের লেখাই নয়, কবিতার ভাষাই নয়, কাগজের লেখাই নয়, কবিতার ভাষাই নয়, হৃদয়ে রং তুলিতে তোমায় এঁকেছি, তোমারই নাম লিখেছি এই হৃদয়ে, তোমারই নাম লিখেছি এই হৃদয়ে, তোমারই নাম লিখেছি। আমার এত ভালো লাগে এই সমস্ত মানে একটু হালকা মানে রাগ আশ্রিত যে গানগুলো, বিশেষ করে আমার ভীষণ ভালো লাগে। মোহাম্মদ আলাউদ্দিন ভাইয়া, হ্যাঁ, so sadness to hear the irreparable loss, bring for the salvation of his soul. থ্যাংক ইউ দাদা, সঙ্গে থাকুন। এই গানটা আপনার রিকোয়েস্টে করলাম, এবং মানে এটা আমি অনেক আগে থেকে, জবে থেকে মানে এই এই গানটা মানে বেরিয়েছে, মানে তখন তো সেই ক্যাসেটের সেই ক্যাসেটের যুগ। তখন মানে আমি প্রচুর পরিমাণে আমার আমার বাড়িতে এখনো পর্যন্ত একটা দোকানে যে ক্যাসেট আছে আমার ঘরে, এখনো পর্যন্ত কিছু অনেকে শুনতে নিয়ে আর দেয়নি ফেরত, এটা আমার বিরাট সৌভাগ্য। আর এখনো পর্যন্ত মানে সেই অ্যালবামগুলো আমার ঘরে এখনো যত্ন করে আমি সাজিয়ে রেখেছি। ওই সময় আমি মানে প্রচুর প্রচুর অ্যালবাম কিনতাম এবং প্রচুর আমি গান বাজাতাম, গান শুনতাম। এখন যেমন শোনার অভ্যেসটা কমে গেছে, অনেক চাপ, নানাবিধ চাপ, বাবা মা চলে যাওয়ার একটা মানে কি বলবো, সারাক্ষণ ওটা আমাকে ইয়ে করে, মানে আমি ভুলে থাকতে চাই কিন্তু খুঁজে ফেরে, দুঃখগুলো আমাকে সবসময় খুঁজতে থাকে, খুঁজে ফেরে তারা। তো এই কারণে আর কি হয়তো মানে দুঃখের গান শুনলে হয় কি মানে দুঃখটা বেড়ে যায় আমার বেশি যেন, এই জন্য আমি দুঃখের গান শুনি না, বাচ্চার সঙ্গে সময় কাটাই বেশি, আপনাদের সামনে আসি, ভালো লাগে, আপনারা তো আমার ফ্যামিলি। মানে এটা মানে আপনারা ভাবতে পারবেন না যে আমি আমার শ্বশুর বাড়িতে মনে হয় আমি কোনো কথা আমি এত শেয়ার করি না যতটা আমার পেজে আমি শেয়ার করি, আমার ছোট বাচ্চাটার সঙ্গে আমি শেয়ার করি যতটা। তো এটাই তো গানে কিছু মানুষ মনে করে যে গান হয়তো গান এমন একটা জিনিস যে গান হয়তো দুঃখকে ভুলে দেয় না। আমার ক্ষেত্রে যেটা হয়েছে মানে আমি প্র্যাকটিক্যালি মানে আমার বাবা যাওয়ার পরে তো আমি তো মানে 7-8 মাস পুরো মানে একদম মানে ছেড়ে দিয়েছিলাম, আমার মাকে বলছিলাম যে আমি গাইবো না, তখন মা তো কাঁদতে লেগেছে, বলছে না ওটা ছাড়িস না, ওটা তো বাবার স্বপ্ন। তো গান শুনলেই কিরকম বিরক্তি বোধ লাগতো, প্লাস মানে খুব কান্না আসতো, মানে দুঃখটা আরো বেড়ে যেত। তো আমার ক্ষেত্রে হয়েছে এটা। তো যাই হোক, মানুষ বলে যে যত আঘাত সইবে তত নাকি গান ভালো হয়, এটা কোনো কথা না, সাধনার বিকল্প নাই। এইটাই কষ্ট যে পেতেই হবে সেটা না, কষ্ট প্রত্যেকটা মানুষই পায়, সবাই তো আর গান নিয়ে থাকে না, মানে গান চর্চা করে না। হ্যাঁ, গান শোনে, গুনগুন করে গায়, কিন্তু প্রফেশনালি তো গানের লাইনে আসে না যে কষ্ট পেলেই গানের জগতে আসতে হবে বা গান করতে হবে, সেটা নয়। তো যাই হোক, গানটা আমার ভীষণ পছন্দের। এরকম টাইপের গান আরও আছে আমার কাছে, যেমন এই একটা গান আমার খুব ভালো লাগে।
থ্যাংক ইউ মোহাম্মদ আলাউদ্দিন ভাইয়া। এবং আমি যতটা বুঝলাম আপনার রুচি খুব ভালো। আমিও কিন্তু একটু রাগ আশ্রিত গানগুলো আমি খুব পছন্দ, যদিও অতটা সুন্দর গাইতে পারি না। সকলকেই অনেক ধন্যবাদ আমাকে এই যে সময় দিচ্ছেন, যে কারণে এখন তো মানে এই টাইমটা তো ফ্রি থাকে না কেউ, 10টার পরে বেশিরভাগ ফ্রি হয়। তারপর যে আমাকে সময় দিয়েছেন, অনেক কৃতজ্ঞ আপনাদের সকলের কাছে। আমার কে মোহাম্মদ রুহেল না রাহুল, রুহেল আহমেদ। আমার বাসা বলতে বাসা নাই, আমি এখন থাকি শান্তিনিকেতনে। আমার জন্ম বাংলাদেশ যশোর জেলায়, এখন থাকি ইন্ডিয়ার শান্তিনিকেতন, বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে থাকি। তো হ্যাঁ, একটা গান, এই গানটা আমার খুব পছন্দের। বুকেতে হৃদয়ে পড়ে বুকেতে হৃদয়ে পড়ে চোখে ওঠে ঝড়, কেন সে আপন হয়ে রয়ে গেল বুকে হৃদয়ে পড়ে। ফাগুনের আলাপগুলো শ্রাবণে কাদায় মরে, বুঝিতে চাই না কিছু, মন যে কোথায় পড়ে। ফাগুনের আলাপগুলো শ্রাবণে কাদায় মরে, বুঝিতে চাই না কিছু, মন যে কোথায় পড়ে। আমাকে অচল করে সে গেছে অনেক দূরে, আমাকে অচল করে সে গেছে অনেক দূরে। আপন ঠিকানা কানে, বুকেতে হৃদয়ে পড়ে চোখে ওঠে ঝড়, কেন সে আপন হয়ে রয়ে গেল পর। এখানে জীবন আমার চোখে জল নিয়ে কাঁদে, কি ভুল
চোখে জল নিয়ে কাঁদে, কি ভুলে এমন হলো, পড়েছি এ কোন ফাঁদে। আমি কি জনম ধরে কে ব্যথার পার গড়ে, আমি কি জনম ধরে কে ব্যথার পার গড়ে রয়ে যাব হায়, বুকেতে হৃদয় পড়ে, চোখে ওঠে ঝড়, কেন সে আপন হয়ে রয়ে গেল পর, বুকেতে হৃদয় পড়ে, বুকেতে হৃদয় পড়ে, বুকেতে হৃদয় পড়ে। আচ্ছা, মোহাম্মদ আলাউদ্দিন ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমার যশোরের তো টান থাকবেই, ওটা আমার শিকড়, ওটা আমার জন্মভূমি, এবং আমার কখনোই মনে হয় না যে আমি যশোর থেকে দূরে আছি। শুধু একটাই দুঃখ যে বাবা মা চলে গেছে, এই কারণে আমার মানে যশোরের নাম শুনলে বা বাড়ির কথা মনে পড়লে ভীষণ বিরক্তি লাগে। কেন কি কষ্ট হয়, এটা নিতে পারি না। কেন কি বাবা মাকে বাড়িতে শোয়ানো আছে, তো সমাধি দেওয়া আছে তো। আচ্ছা, খালেক ভাইয়া, মোহাম্মদ খালেক ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, সঙ্গে থাকুন। তো এই আর কি, মানে ভীষণ কদিন ভীষণ চাপ যাচ্ছে, মানে দাদা যাওয়ার পর থেকে আসলে কোনো কিছু ভালো লাগে না, মানে মানতে পারে না। হঠাৎ করে ট্রেন অ্যাক্সিডেন্ট, আসলে দেখা যায় না। আসলে গাইতে বসলে আর গান খুঁজে পাই না, আর এমনিতেও গান আগের মতো সেই রেওয়াজটা হচ্ছে না অনেকদিন ধরে। আর রেওয়াজ না হলে তো জানি না কার কি হয়, আমি গাইতে পারি না। গান পাচ্ছি না, যাই হোক, খুব ভালো লাগলো। আর বেশিক্ষণ থাকবো না আজকে, বাইরে থেকে এলাম তো, আমার আসলে যাওয়ার কথা ছিল, থাকবো না বলি কিন্তু আসলে সেই বলতে বলতে অনেকক্ষণ সময় নিয়ে ফেলি, তার জন্য সরি। আমার আজকে মানে আমরা একটা মেলায় যেতে চেয়েছিলাম, মেলা মানে ডাক বাংলোতে একটা মেলা শুরু হয়েছে, খাদি মেলা, তো ওখানে যাব বলেই বেরিয়েছিলাম, যাওয়া হলো না। তারপরে একটুখানি ওই আশেপাশে, তো ওই বাড়ির পাশেই তো সব ওই খোয়াই আছে, তারপরে আমার কুঠি, আজকে আমার কুঠি গেছিলাম। আমার মেয়ে কখনো আমার কুঠিতে, হ্যাঁ ছোটবেলায় একবার গেছিল, আমার মা এসেছিল তখন, মা ও আমি আমার ভাই সবাই মিলে আমরা গেছিলাম। তো
আমার মেয়ে বলছে আমি তো এখানে কখনো আসিনি। আমি বলছে তুমি বোঝা শিখলে আসোনি কখনোই। তো এখান থেকে একটুখানি আশেপাশে একটুখানি ঘুরে তারপরে চলে এলাম। আমার সুমনদা শুভ্রদেবের গানগুলো, শুভ্রদেব দাদার গান গুলো ভীষণ পছন্দ করতো আর কি। যেমন এই একটা গান আছে, এই গানটা আমার খুব ভালো লাগে, আমি একটুখানি শোনাই। মানে এই বের বের হচ্ছে না আর একটা গান বেরিয়ে গেল। মানে আসলে এক একটা গান হয় না, এক এক সময় একটা খুব ভালো লাগে। আমি এই গানটার যে মিউজিক ডিরেক্টর উনি হচ্ছেন প্রণব ঘোষ, শ্রদ্ধেয় প্রণব ঘোষ। আমি ওনার একটা অডিশনে সিলেকশন হয়েছিলাম, আমি শান্তিনিকেতনে চান্স পাওয়ার আগে আর কি, কিছুদিন আগে। তো অনেকে অডিশন দিছিল, তার মধ্যে মানে যশোরেই হয়েছিল অনেক আগে। তো উনি আমাকে বলেছিলেন যে তুমি মানে অ্যালবামটা তখন তো সেই আজ থেকে 20 বছর আগের কথা বলছি, তারও আগে। তো এবার নিয়ে সবেমাত্র আমরা কি বলবো ইন্টারমিডিয়েট পাস করেছি তখন, বা করিনি এরকম টাইমে। তো এবার উনি আমাকে অ্যালবামও করে দিতে চেয়েছিলেন আর কি। তখন তো গলার কিছু তৈরি হয়নি, এখনোই তৈরি হয়নি। তো আমি বললাম যে, তখন বললাম স্যার আমি তো শান্তিনিকেতনে বিশ্বভারতীতে আমার চান্স হয়ে গেছে, তো আমি চলে যাব, কেন কি এখনও তো তৈরি হয়নি, পড়াশোনায় তো কমপ্লিট হয়নি। তখন আর কি বলছো হো, তখন উনি বললেন একটা কথা, হ্যাঁ অবশ্যই আগে তো পড়াশোনা, আগে পড়াশোনা, তারপরে তুমি এত ভালো একটা জায়গায় তুমি চান্স পেয়েছো, তো তোমার জন্য শুভকামনা থাকবে সবসময়। তো যাই হোক, ওই মানুষটার সান্নিধ্য পেয়েছিলাম বেশ কয়েকবার, ওনার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে আমার। তো আমার খুব ইচ্ছে ছিল যে ওনার সুরে একটা মানে মানে মৌলিক গান করার, কিন্তু উনি তো চলে গেলেন, উনি তো নাই। কিন্তু ওনার সুরগুলো খুব ভালো লাগে, প্রণব ঘোষের সুর, উনি আমাদের যশোরেরই মানুষ। তো ওনার সুর করা, শুভ্রদেবের অনেক, দাদার অনেক গান আছে শুভ্রদার। তো আরেকটা গান আর কি আমি করছি, এই গানটা আমি প্রণব ঘোষের কণ্ঠে, প্রণব ঘোষ স্যারের কণ্ঠে আমি মানে সরাসরি শোনার সৌভাগ্য হয়েছে আমার। ওনার লাইভ আমি দেখেছি, খুব ভালো। এবং ওই একই প্রোগ্রামে আমার গাওয়ার সুযোগও হয়েছিল, আমি ওনার সুরেই করেছিলাম। আমার মনে আছে একটা গান আমার মনে পড়ে, ওই গানটা করেছিলাম ওনার সামনে, ভুলবো না আমি তোমাকে, যত দূরে যাও তুমি ছেড়ে আমাকে। গানটা আমার ভীষণ পছন্দের গান ওনার সুরের। তো যাক, ওনার সুরের একটা গান, শুভ্রদেব দাদার একটা গান শোনাচ্ছি। এখন আমার কাছে শুধু সম্বল, দু চোখে জমানো কপটা এখন আমার কাছে শুধু সম্বল, দু চোখে জমানো কপটা
মানুষের প্লাবনে নিঃশেষ হয়ে গেছে তোমারই কারণে, যেমন নিঃস্ব হয়ে মানুষের প্লাবনে প্রেমের অরণ্যে তোমারই জন্যে জ্বলছে জ্বলছে এখন আমার কাছে শুধু সম্ভব দু চোখে জমানো কপটা নিষ্প্রাণী হয়ে আছি একাকী জীবনে, সুখের চিহ্ন নেই হৃদয় ভুবনে। নিষ্প্রাণী হয়ে আছি একাকী জীবনে, সুখের চিহ্ন নেই হৃদয় ভুবনে। হৃদয় ভুবনে কি দোষে পড়ালে আমারি চরণে, বিরহ শিকল বিরহ শিকল। এখন আমার কাছে শুধু সম্ভব দু চোখে জমানো কপটা এখন আমার কাছে শুধু সম্ভব দু চোখে জমানো কপটা। এই গানগুলো মানে যখন তখন টেপ রেকর্ডারের সময় মানে যে কতবার এই গানগুলো শুনতাম, সেই বুকের জমিন, এই সমস্ত গানগুলো। এই গানটা ভালো লাগে, যে একটু করে শোনেন। কবিদের মনার শিল্পীর চোখে চেয়ে আমি যে তোমায় গো দেখেছি। এটা সম্ভবত সুব্রত দাদার বুকের জমিন অ্যালবামের প্রথম গানটা, আমরা জীবনানন্দের বনলতা সেন। কথাগুলো অনেক ভালো লাগে, সুরটাও অনেক সুন্দর। জীবনানন্দে বনলতা সেন আজ বেঁচে আছে, সেই চোখ সেই চোখ সেই মন নিয়ে এসেছ আমারই কাছে। জীবনানন্দে বনলতা সেন আজ বেঁচে আছে, সেই চোখ সেই চোখ সেই মন নিয়ে এসেছ আমারই কাছে। কি একবার দেখা দিয়ে যাও, তারপরে মরছো। আসো আসো একবার দেখা দিয়ে যাও, তারপরে আসো এখানে আসো। অনেকে এসছে তো তোমার মামারা। দূরে যাও, দূরে না গেলে দেখতে পাবে না তোমার। তুমি শাড়ি পরেছ, দেখতে পাবে না। যাও দূরে যাও, দূরে সরো, পিছনে সরো। এবার আমাকে মেকআপ তুলতে হবে। অনেকক্ষণ আমি দুধ এনেছি, দুধটা খেতে হবে, দুধ এনেছি। আচ্ছা, ও বলছে অনেকক্ষণ বসে আছে দুধ নিয়ে। কাজল তুলবে, বলছে কি এবার আমাকে মেকআপটা তুলতে হবে, অনেকক্ষণ হয়ে গেছে, আমি টায়ার্ড হয়ে গেছি। যা পিছন যা, একবার দেখি। যাও একবার দেখাও, তোমার ফুল শাড়িটা দেখো, ফুল শাড়িটা। ওরকম গুঁড়ো গুঁড়ো করলে হবে না, তুমি ইঁদুরের মতো করছো, ওটা করলে তো হবে না।
কথা পাকা পাকা কথা হচ্ছে। এবার এবার আমি টায়ার্ড হয়ে গেছি, এবার আমাকে মেকআপটা তুলতে হবে। কাজল তুলবে এখন। কি করছো তুমি ওখানে? ওয়াইপ নিয়ে কাজল তুলবো। ওয়াইপ দিয়ে কাজল তুলবে, তার তো আবার কি বলবো, ওয়াইপ দিয়ে মেকআপ করছি। ওয়াইপ গুলো তো তুমি শেষ করে ফেলেছো সব। সারাক্ষণ তুমি মেকআপ মুছতে হয়, তোমার এ করতে হয়, তা করতে হয়। তা কি করবো? বেশি জোরে কথা বলো না, ঠিক আছে? হ্যাঁ। গানটা হারিয়ে গেল। গানটা অনেক ভালো লাগে আমার। এই একটা গান আছে, এই গানটাও সুন্দর, একটুখানি শোনাই, একটু একটু করে শোনাই। দরজা না দিলে আমার ভালো লাগে না, তুমি দরজা খুলে দিয়ে আছো, আমি লাইভ করছি, দেখছো। তুমি তাকালে চোখে কিছু বলতে পারি না, পাশে নেই তাও আমি ভাবতে পারি না, জানি না কি হয়, এ কি ভালোবাসা না, এ কি ভালোবাসা না। তুমি তাকালে চোখে কিছু বলতে পারি না, কাছে নেই পাশে নেই তাও আমি ভাবতে পারি না, জানি না কি হয়, এ কি ভালোবাসা না, এ কি ভালোবাসা না। মন ছুটে যায় বারে বারে এক সুখেরই অভিসারে, হঠাৎ কেটে যায় জেগে থেকে এই হৃদয়ে ছবি এঁকে, আমি তোমাকে ছাড়া যে কিছু ভাবতে পারি না, শুধু তোমাকে নিয়ে যে করি স্বপ্ন রচনা, জানি না কি হয়, এ কি ভালোবাসা নয়, এ কি ভালোবাসা নয়। একা সাজ মনে মনে চাই তোমাকে জীবনে, যদি ওই গান শোনো তুমি, জানবে কি চাই শুধু আমি, বোবা মনটা কেন যে কিছু বলতে পারে না, তবু তোমাকে নিয়ে যে করি স্বপ্ন রচনা, জানি না কি হয়, এ কি ভালোবাসা নয়, এ কি ভালোবাসা নয়। তুমি তাকালে চোখে কিছু বলতে পারি না, পাশে নেই তাও আমি ভাবতে পারি না, জানি না কি হয়, এ কি ভালোবাসা না, এ কি ভালোবাসা না। এই গানটাও কি বলবো, এই গানটা আমার সুমনদার অনেক পছন্দের গান ছিল। আমি হয়তো সে দেখছে, যেখানেই থাকুক না কেন আমি জানি সে আমার লাইভ দেখছে, আমার লাইভ দেখবে না তাই হয়? আমার সুমনদা মানে যখনই যে মুহূর্তে মানে অন হয়েছে, আমার দাদাকে আমি পেয়েছি। আজকে দাদার পছন্দের গান, বেশিরভাগ গানগুলো দাদার পছন্দের। দাদা সুব্রতদেবের গান অনেক পছন্দ করত, ঠাকুরের গান পছন্দ করত, এবং বেশিরভাগ গানগুলো ওর মানে যেসব গানগুলো খুব
মানে হয় না দুঃখের গান যেগুলো, স্যাড সং, আমার সুমনদা এই গানগুলো বেশি পছন্দ করতো। খুব আবেগী, দাদা খুব আবেগী মানুষ ছিল। মানে কয়দিন এর মাঝে আমি লাইভ হতাম, কিন্তু বিশ্বাস করতে পারবেন না, মানে ভিতরে ভিতরে আমি ভীষণ ভীষণ জ্বলছিলাম, পুড়ছিলাম এবং পুড়ছি দাদার জন্য, সুমনদার জন্য। বাবা মার জন্য তো অবশ্যই, বাবা মার জন্য সবসময় পড়ি। আর আমার সুমনদার জন্য আমি সেটা মানে বলে বোঝাতে পারবো না যে কতটা আমি আহত হয়েছি। এই মানুষটা মানে অনেকেই জানে যে দাদার ইয়েতে আর কি, সূত্র ধরে মানে অনেকে জানে যে সুমন নামে আমার একটা দাদা আছে। আর সুমনদার ঠাকুরবাড়ি, সুমনদা দাদার আশেপাশে যারা, তারা সবাই জানে যে দাদার একটা বোন আছে চৈতি। আমাকে হয়তো বেশি মানুষ চেনে না, কিন্তু কিছু মানুষ চেনে আমার সুমনদার জন্য, যে দাদা শুধু আমাকে দিদি দিদি করতো। আর বেশি ভালো লাগতো, আমাকে সবসময় তুই তুই করে কথা বলতো। এটা যে আমার কত কত আপন মনে হতো যে মানে সেটা বলে বোঝাতে পারবো না। আর ছেলেদের কান্না আমি কমই শুনেছি। আমি দাদাকে কাঁদতে শুনেছি, হাউ হাউ করে কাঁদা শুনেছি দাদার। সেই সব কথাগুলো মনে পড়লে আসলে ভীষণ খারাপ লাগে। এবং আমাকে অনেকবার দাদা মেসেজ করেছিল যে আমি বেশি দিন বাঁচবো না, বেশি দিন বাঁচবো না। কিন্তু কেন দাদা, কেন তোমাকে এত তাড়াতাড়ি চলে যেতেই হবে? মেনে নেওয়া যায় না আসলে। সঠিক যেমন মানে যেমন এই যে উস্তাদ রশিদ খান, উনি চলে গেছেন। আমি ভাবি যে একজন ওরকম উস্তাদ, মানে যে পর্যায়ে ওনারা গেছেন, রশিদ খান, একজন রশিদ খান তৈরি হতে কতটা সাধনা করতে হয়, কতটা সাধনা করলে একটা মানুষ ওইরকম একটা জায়গায় যেতে পারে। কি কণ্ঠ, কি মিষ্টি, মানে শুধু ক্লাসিক্যাল না, মানে তার যে ভোকাল, যে মানে একটা হয় না শ্রুতি মধুর একটা ব্যাপার। ওনার গানগুলো মানে খুব মানে কি বলবো, মানে এখানে এখানে টাচ করে একদম সরাসরি এসে। তো একজন ওরকম ওস্তাদ তৈরি হতে যে কত সাধনা করতে হয়, সেটা আসলে বলে বোঝানো যাবে না যে কতটা সাধনা করে ওই জায়গায় উনি পৌঁছেছেন। এবং অসময়ে চলে যাওয়া ভাবা যায় না। আমি ওনার প্রতিও শ্রদ্ধা জানাই। ওনার একটুখানি গান, ওনার কথা কালকে থেকে ভাবছি, মানে ভীষণ খারাপ লাগছে। যবে থেকে শুনেছি অসুস্থ উনি, এত খারাপ লেগেছে। আহা, কি কি গায়, কি গান, কি দরদ, কি শ্রুতিমধুর কণ্ঠ। তো সুমনদা, আমার বাবা 3টে বিষয়ের মাস্টার ডিগ্রি। তাহলে আপনি ভাবেন তো যে একজন অশোক প্রফেসর, আমার বাবা 2-3টা মাস্টার ডিগ্রি করা কি 4টেখানি কথা? এবং তাদের যে স্ট্রাগল, তাদের বাবা মারা তো ধনী ছিল না। মানে আমার বাবারা তারা নিচে উপার্জন করে পড়াশোনা করেছে। তাহলে একজন অশোক প্রফেসর হতেও কতটা সাধনা করতে হয়। আমি তার সন্তান। আমার মা রেখা একধারে সংসার সামলেছে, একধারে আমার বাবাকে সাপোর্ট করেছে, একধারে আমাদের দেখেছে। মমতা মহিমা আমার মা রেখা। তো এই মানুষগুলো যে অকালে ঝরে যাওয়া, কি এমন বয়স হয়েছে, তো যাওয়ার তো সময় হয়নি। আসলে পাথর হয়ে গেছি, বাবা মা চলে যাওয়ার পর আমি পাথর হয়ে গেছি। মানে এগুলো মানে আর নেওয়া যায় না। এত একটা চারদিক থেকে শুধু ফেসবুক খুললেই, অনলাইনে গেলেই কেউ না কেউ ছবি, শুধু ছবি, ফটো হয়ে যাচ্ছে। এই যে 2 দিন আগে আমার এক বন্ধু শুভাশিস, ওর বাবা চলে গেল। আরো 2 দিন, এই যে কয়দিন আগে আমার দাদা, রূপদা তার মাকে হারালো। মানে এরকম, মানে আমরা হারাচ্ছি, শুধুই হারাচ্ছি। মানুষ বলে মরে গেছে,
কোথায় গেছে? কেউ কি বলতে পারে কোথায় গেছে? আজ পর্যন্ত কেউ বলতে পারেনি যে কোথায় গেছে। গানটা এই কথাটাই নাই, কিন্তু এই গানটা আমার খুব পছন্দের একটা গান। কোথায় লিখেছে? গানটা লেখা নাই এখানে। আর একটা গানও আছে ওনার, এই আওগে জব তুম একটা আছে, আমার খুব পছন্দের, মানে আমার পছন্দের অনেক গান আছে ওনার। তারপর আরেকটা গান আছে এরকম, যে এই গানটা শুনেছেন মনে হয়। बरस सजना बरस লাইনগুলো ভুলে গেছি অনেকদিন আগে গাইতাম, যেহেতু আমার হিন্দির উচ্চারণ ভীষণ খারাপ, এই জন্য আমি সাহস করে আর গাই না হিন্দি গান। তো বাংলা লাইনটা এরকম ছিল, বাপি বাড়ি যা সিনেমার গান। বৃষ্টি তুমি থেকো আজে সাক্ষী হয়ে সঙ্গ যত দুঃখ মনে আজ যাও মেঘে যাও তুমি सजना बरसों की अखियाँ सजना बरसों की अखियाँ। লাইনগুলো মনে করতে পারছি না, কিন্তু আমার এটা ভীষণ একটা পছন্দের গান। তো যাই হোক, আর গাইব না আজকে, অনেকক্ষণ থেকে বলছি যাবো যাবো করে, টুকটুক করে অনেকটা সময় নিয়ে ফেললাম। সবাই ভালো থাকবে, আর যারা চলে গেছে তাদের জন্য প্রেয়ার করবে, আর আমরা যারা আছি সবাই এটাই প্রেয়ার করবে যেন সেই কথায় আছে যে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, শুধু তাই না, যেন মৃত্যুটাও যেন ভালো হয়, সুখের হয়। যদিও মৃত্যু তো মৃত্যুই, সুখের হয় না, কিন্তু যেন কারো মানে অঘটন না ঘটে, সঠিক সময় যেন আমরা যেতে পারি, মানে অসময় যেন কেউ না ঝরে যায়, খুব কষ্টদায়ক। নীতিশ বলা জয় হরিবল, জয় হরিবল দাদা। অনেকদিন আসি করে আসতে পারি না, ভালো লাগে না আসলে, যে সব চারদিক শূন্য হয়ে যাচ্ছে কেমন, মানে সেই ছোটবেলা বলবো না, বাবা মা থাকতে যে একটা আনন্দ, সেই আনন্দগুলো বাবা মা থাকতেই যেন সবকিছুই আনন্দ, সবকিছুই ভালো লাগা, সবকিছুই ভালো লাগে, কিন্তু যাওয়ার পরে সবকিছু যেন তখন থেকে বেশি অনুভব করতে শিখেছি যে কিছুই না, কিছুই নয়, মানে শূন্য। মাঝে মাঝে আমি তো আসলে রাত জাগা পাখি, রাত জাগি, তো মানে ওটাই মনে হয় যে, আর রাতে যখন দেখবেন যে যখন সবাই ঘুমিয়ে যায়, তখন কিন্তু একটা অন্যরকম মানে চিন্তা ভাবনা কাজ করে। যদি কাজের মধ্যে থাকি, এটা ওটা এডিটিং করি, কিন্তু কিছু চিন্তা আসে যেগুলো একদম মৌলিক চিন্তা, যেটা কিনা যে যেতে হবে, বুঝাইয়া বলো তারে যেতে হবে পারে, বাবা পাগলা পানি। তো
কোথায় যাব, কোথায় ছিলাম সেটাই আমরা জানি না। আজ থেকে 10 দিন আগে এই সময় আমি কি করছিলাম সেটাই মনে করতে পারি না। তাহলে কি করে বলবো, কি করে আমরা জানতে পারবো যে আমরা কোথায় ছিলাম, বা আমাদের আগে কি কোনো জন্ম ছিল বা ছিল না? বইয়ে পড়ি, লোকে বলে শুনি, কিন্তু আসলে কি কিছু কেউ জানি না, কেউ জানি না। তো এটাই, সবাই ভালো থাকবে। আর আমি মাঝে মাঝে চলে আসবো, কিন্তু আসতাম, আরও আগে আসতাম, কিন্তু আমার দাদা এমন যাওয়াতে আমার এত দুঃখ পেয়েছি। সুমন দা যাওয়ার পর থেকে আজকে এই যে লাইভ করছে, দাদার কমেন্টও পড়তাম। তো কী হয়েছে, দাদা, আমি মনে করি দাদা আছে, দাদা আমাদের অন্তরে আছে, গাথা থাকবে। সুমন দা, তোমার জন্য সবসময় প্রেয়ার করি, সবসময় করব। বাবা মার জন্য যেমন করি, তোমার জন্য সবসময় প্রেয়ার করবো। দাদা, তুমি ভালো থেকো। তোমার পছন্দের গানগুলোই করলাম, ঠাকুরের গান গাওয়া হয়নি, কিন্তু তুমি যে আধুনিক গানগুলো পছন্দ করতে, ওই টাইপের গানগুলো বা ওই গানগুলোই আমি করলাম আজকে। তোমাকেই মানে নিবেদন করলাম আজকের অনুষ্ঠানটা। ভুল ত্রুটি মার্জনা করবে না। তুমি যেখানে থাকো ভালো থেকো। আর এই যে ফেসবুক লাইভ মানে আমার একটা ফ্যামিলি, আমার ফ্যামিলির সবার জন্য শুভকামনা থাকবে সব সময়। কারণ আপনাদের সঙ্গে আমি কথা শেয়ার করে হালকা হই, আনন্দ পাই কিনা বলতে পারবো না, কিন্তু হালকা হই অনেকটা, যেটা আমি মার সঙ্গে শেয়ার করতাম, যেটা আমি ফ্যামিলিতে শেয়ার করতে পারি না। হ্যাঁ, ফ্যামিলি বলতে আমার মেয়ের সঙ্গে শেয়ার করি, 4 বছরের বাচ্চা, ছোট, অনেক কিছু বোঝে, মানে ও যা বোঝে, মানে কি বলবো বলি, এই ভাবে যে চলে যাব চলে যাব। আপনারা ভাববেন না যে মানে আমি আকর্ষণ বাড়ানোর জন্য এই কথাগুলো বলি যে এই চলে যাবো, আর বেশি করে থাকবো না, সেটা না। সন্ধ্যাবেলায় আমরা আমার কুটি থেকে এসে, ওর বিকালবেলায় খিদে পেয়েছে, এই একটু আগের ঘটনা, লাইভে আসার একটু আগে। তো ও বলছে কি যে আমি চপ খাবো, বেগুনিটাকে চপ বলে, ওটাকে মিষ্টি মিষ্টি হয়। ও বিকালবেলায় আসলে দুধ টুধ খেয়ে যায়নি, দুধ খায় তো। তো এবার নিয়ে ওর কি করেছে, মানে ও রাস্তা থেকে বলছে, এ মধু, ওর বাবাকে বলছে, এ মধু, আমাকে কিন্তু চপ খাইয়ে নিয়ে যাবি, নইলে আমি যাবো না। আমাদের মেলা যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি। তো এবার বলছে যে, এবার মধু তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, ওর কাজেরটা যে চাপ, সবাই বন্টন করছে। আমি বললাম যে চলো, আমি ঘরে ঢুকবে না কিছুতে, এই বাড়ির কোনাতে, সব তো রাস্তা এখানে আশেপাশে বাড়ির মধ্যেই। তো এবার নিয়ে আমি বলছি কি চলো, তোমাকে নিয়ে, দুটো দোকান আছে ওর পরিচিত, একটা হচ্ছে শ্যামলদার দোকান, আর একটা হচ্ছে এই দোকানটাকে বলে বাবুদার দোকান। তো আমি বললাম যে কোথায় যাবে, বলছে যে কোনো একটাতে গেলেই হবে, চলো তাহলে বাড়ির কোনাটাই যাই, বাবুদার দোকানে যাই। এবার নিয়ে এসে ও কীরকম বাচ্চা, ছোট বাচ্চা, ও যখন আমাকে চা দিয়েছে, আমি চা নিয়েছি মাটির ভাঁড়ে করে, নেওয়ার পরে ও বলছে কি, একটা একটা চপ, মানে বেগুনি, বলছে একটা চপ প্যাকিং করে দেবে। আমি বলছি কার জন্য নিবি? আমি তো নিতাম নর্মালি ঘরের জন্য। তো বলছে কি যে ঘরের ঠাম্মি আছে, ঠাম্মির জন্য। তো এটা ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি এই শিক্ষা দেই না আমার শত্রুকেও, আমি কোনো খাবার, আমি ও এখনো পর্যন্ত সকালেও একটা চকলেট, ছোট চকলেট ভেঙেছে, সবাইকে, প্রত্যেকটা মানুষকে দিয়ে, ইভেন যে বাড়িতে ঘর মুছতে আসে আমাদের মাসি, আমাদের সহকর্মী, তাকে পর্যন্ত সে শেয়ার করে তারপরে ও নিজে খায়। ভাবা যায় না, 4 বছর বয়স আমার মেলোডি, এই যে এই ম্যানার্সটুকু ওর তৈরি হয়েছে, এটাই আমি গর্বিত। কেন কি এটা যেন থাকে, আমার বাবা মার ছিল এটা, মানে আমার বাবা মা আমাদের ওই শিক্ষাটাই দিয়ে গেছে, তো যেন আমার মেয়ের সেই শিক্ষাটা পায়। তো আমার, যাই হোক, আমার মেয়েকে কিন্তু কেউ মানুষ করিনি, আমি এক হাতেই মানুষ করেছি, এক গ্লাস জলও পাইনি পেটে থাকতে, বা হওয়ার পরেও কোনোদিনও আমি পাশে কাউকেই পাইনি। এই একটা ঘরেই বাচ্চা নিয়ে বসে থেকেছি, কোথাও প্রোগ্রামে গেলে ওই কোলের মধ্যে করে নিয়ে গেছি, রেকর্ড করছি, কানে হেডফোন লাগাচ্ছে, বাচ্চা ফিডিং করছে, এরকম করে আমার জীবনটা। তো সেই বাচ্চা সন্ধ্যাবেলায় এসে চপ খেতে পারছে না দোকানে বসে, যে আগে ঠাম্মিটা প্যাকিং করে দাও, নিয়ে যাব ঘরে, ঠাম্মিকে দিতে হবে। আমি বলছি তুমি খাও, তোমার চিন্তা করতে হবে না, আমি তো এমনিতেও নর্মালি ঘরে ঢোকার সময় তো নিয়ে যাবো, একটা মানুষ না খেয়ে থাকবে তাই হয়। কিন্তু ও যতক্ষণ প্যাকিং না করছে, বারবার বলছে একটা প্যাকিং করে দাও, একটা প্যাকিং করে দাও,
আর বেশ বড় সাইজের হয় এগুলো চপ, মানে এই বেগুনিটা অনেক বড়, সে মানে একটাতেই পেট ভরে যায় এরকম। ভালো করে এরা তো। এবার ভাবেন যে ওইটুকু বাচ্চা, ওর কাছ থেকে শেখার আছে যে শেয়ার করতে হয়, শেয়ার করে খেতে হয়। মানে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, যে আমার শত্রু হোক মিত্র হোক, সে যেন যাই থাকে যেন দিতে পারে মানুষকে খাওয়ার। নিজে খাওয়ার আগে অন্তত সামনে যে মানুষটা থাকে তাকে যেন একবার হলেও জিজ্ঞাসা করে তুমি খেয়েছো বা খাবে, দেবো বা দিই তোমাকে একটু, দিই, এটাই জিজ্ঞাসা করাই ভালো যে তোমাকে একটু দেই। এটা যেন এইটুকু যেন ওর মধ্যে থাকে। এটাই তো আমি মনে করি যে আমার আমার বাবা মার শিক্ষা, এটা আমার শিক্ষা না, আমার বাবা মার শিক্ষাটা যেন ওর মধ্যে ঢোকে। এটাই তো। যাই হোক, খুব ভালো লাগলো, অনেকেই ছিলেন আজকে। আর এই দুলটা আমার ছোট ভাই, ওর নিজে ইনকাম করে সেই টাকা দিয়ে আমাকে কিনে দিয়েছে। আমার অন্তু শাড়িটার সঙ্গে ম্যাচ করে গেল, পরি আমি এই শাড়িটার সঙ্গেই পরি। ছোট ভাই আমাকে ওর নিজে ইনকাম করে আমাকে টিউশনি করে পড়িয়ে আমাকে এই দুলটা কিনে দিয়েছে। এই শাড়িটাও, এই শাড়ি ও মেলোডির একটা আছে, আমার একটা আছে, এই শাড়ি দুটোরও যত মানে খরচ পুরোটা আমার ওই ছোট ভাইটাই করেছে। কেন কি এই শাড়ির এই কাপড় কেনা, এই পাড় বসানো, এগুলো তো আমি পাড়টার সব আমি বসিয়েছি নিচে, কিন্তু আমার ছোট ভাই আমাকে পুরো মানে এই কস্টিউমটার পুরো খরচ ও বহন করেছে, ও মানে জোগাড় করে দিয়েছে। আমি জাস্ট কাটিং টাটিং করে ডিজাইনটা করেছি। আমার মেয়ের আর আমার এরকমই, আমার ভাই ছোটটা। বড়টাও ভালো, বড়টাও ও মানুষকে খাওয়াতে দিতে পছন্দ করে। আর এ অন্তু ছোট ভাইটা খুব শান্ত স্বভাবের, বড়টাও ভালো কিন্তু একটু আসলে একা একা থাকে তো, বোঝেনি তো আর কি, দাদুকে নিয়ে থাকে। তারপর পিসিরা আছে, পিসিরা বলতে আমার মানে নিজের পিসি, আমি তাদের পরিচয় দেই না তো। তার যা আর কি, মানে আমার আমার পিসি মনে করি তাকে, আমার পুতুল পিসিরা আছে, ওকে দেখে। নিজের মায়ের ভাইয়ের বাড়ি, বাবার বোনের বাড়ি পাশে, কিন্তু আমার ওই ভাইটাকে এক মুঠো ভাত মানে দেওয়ার মতো কেউ নাই, ওই আমার ওই পিসিরা ছাড়া। এটাই তো নিয়ম। তো ওদের কথা বললেও ঋণ শোধ হবে না, কেন কি আমার মা যখন, বাবা মা যখন চাকরিতে চলে যেত, আমরা পাড়া পাড়া দিয়ে মানুষ পাড়ায় ঘুরে বেড়াতাম, খেলে বেড়াতাম একা একা। আমার ওই ভাইরা যখন, ভাই দুটো যখন হলো, একজন একজন করে আমি দেখেছি যে আমার ওই পুতুল পিসি আরও পাড়া প্রতিবেশী অনেকে আমাদের দেখাশোনা করেছে সারা দিন, তাদের কাজ ফেলে ফেলে আমাদের কোলে নিয়েছে, আমার ভাই দুটোকে সেই খাবার টাবার দুধ টুধ বানিয়ে খাইয়েছে। কিন্তু নিজের পিসিরা কোনোদিন দেখিনি, নিজের মামারা কোনোদিন দেখিনি। মামা পিসি বলতে আমি ঘৃণা করি, মানে আমার বাবা মার ভাই বোনেদের আমরা ঘৃণা করি, চরমভাবে ঘৃণা করি। কেন কি বাবা মা যাওয়ার পর তাদের আসল রূপ আরো ভালো করে দেখেছি, এই জন্য প্রত্যেকটা লাইভে এসে তাদের একবার করে ঘৃণা জানিয়ে যায়। কেন যেন এরকম মানে এরকম মামার এরকম মানে মানে পিসি বা এরকম টাইপের মানে চাই না, চাই না যেন কারো না হয়, কাকা পিসি এরকম জ্যাঠা এগুলো যেন না হয় মানুষের। ব্লাডের সম্পর্ক থেকে এই বাইরের মানুষই অনেক ভালো। মোহাম্মদ সেলিম, ভালো আছেন আপনি? হ্যাঁ দাদা ভালো আছি, আপনি ভালো আছেন? উত্তম গোসাই ভক্ত সংগঠন, জয় হরিবল, জয় হরিবল দাদা। এই শেষের দিক মানে বলতে 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 আমার 1 ঘন্টা কেটে যায়, যেতে ইচ্ছা করে না, কি করবো আসলে। সব সময় পাই না। এই লাইভে যখন আসি তখন চারদিক সামলে সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে লাইভে আসি, আর তখন আর ইচ্ছা করে না যে উঠি। আর আসতাম, ওই যে বললাম মাঝে আসতাম, কিন্তু দাদা দাদা যাওয়ার, সুমনদা যাওয়ার পরে মানে ভীষণভাবে আমি আহত, ভালো লাগে না। দেবাশিস পাল, হ্যালো, নমস্কার দাদা, সঙ্গে থাকুন। সঙ্গে থাকতে আর বলবো না, আমি উঠবো, উঠতে ইচ্ছা করছে না। কোথায় শীত
মানে শীত নাই, শীত বেশি নাই, শীত যে খুব একবছর হলো সেটা না, আগে দুদিন হয়েছিল, আবারও সেই এই যে কিছু সোয়েটারটা পরা লাগছে না। তো মেলা আর দেখা হলো না, খাদি মেলা, এই যে আপনাদের সঙ্গে একটু সময় কাটাতে পারলাম, এটা আমার অনেক আনন্দের। ঘরে বসে সবার সঙ্গে আড্ডা হলো, খানিক একটু গাইলাম। ও তারপরে আমাদের আরেকটা ইনস্ট্রুমেন্ট এসছে নতুন, দেখাই একটুখানি। অন্তু আর মেলোডি কিনেছে ওরা দুজনে। এখন বাজাইনি, এটা হচ্ছে কাজন, একটা ভালো প্যাকিং খুলেছিল অন্তু। কাজন মানে ফোক ইনস্ট্রুমেন্ট, মানে এত এরকম একটা ইনস্ট্রুমেন্ট যদি একটা ডুবকি বা একটা তবলার সঙ্গে যদি এই কাজনটা থাকে, আর মানে মানে ভাবতে হয় না যে মানে যে অন্য কোনো ড্রামস বা কিছু লাগবে, সেটা না। এটা এত সুন্দর একটা ইনস্ট্রুমেন্ট এবং আমার খুব পছন্দের একটা ইনস্ট্রুমেন্ট। তো সেটা আর কি আমার ভাই আর মেলোডি দুইজনে মিলে, ওরা দুজনে মামা ভাগ্নি দুজনে মিলে কিনেছে। তো অনেক সুন্দর এটা। আর ইনস্ট্রুমেন্টের প্রতি আমার মানে ভীষণ একটা ভালো লাগা দুর্বলতা আছে, কেন কি একটা ইনস্ট্রুমেন্ট মানে আমি মনে করি যে আমার আর একজন নতুন সদস্য। আর ইনস্ট্রুমেন্ট এই যেমন এই হারমোনিয়ামটা, এটা হচ্ছে তো মানে ওটাকে আমি বাবাই ভাবি, কেন কি আমার বাবা ওটা আমাকে একটা না, আমার পার্সোনালি আমাকে 2টা হারমোনিয়াম আমার বাবা দিয়ে গেছে। তো একটা ছোট ভাইকে ওকে দিয়েছি, আর বাবারটা আছে বড়টার কাছে, ভাই যেটা বাংলাদেশে থাকে ওর কাছে, আর এই চেঞ্জার হারমোনিয়ামটা আমার কাছে আছে। এরকম আমার বাবা ছিল, এরকম মানুষ, গান পাগলা মানুষ। আর আমিও তার মেয়ে, মানে বাবার মতো অতটা হতে পারিনি, কিন্তু ভীষণ পাগলামো আছে গানের প্রতি। এই যে আমার যখনই মন চায় 1-2 লাইন করে আপনাদের শুনিয়ে দেই, আর ভালো লাগে আপনাদের সঙ্গে সময় কাটাতে, আড্ডা দিতে, গল্প করতে, গান শোনাতে। তো এইটা নিয়ে একদিন বসবো। এটা হচ্ছে অন্তু যেদিন আসবে, অন্তু বাজাবে, ও একটু হাতটা এখনো সেট হয়নি, এটা এর উপরে বসে তারপরে বাজায়। ভালো, এটার সাউন্ডটা কোয়ালিটিটা খুব ভালো। এটা একটু দেখে শুনে নিলে বলে দিয়ে, একটু দেখে শুনেই নেই। এত খুশি লেগেছে আমার এটা দেখে, কাজনটা দেখে ভীষণ ভালো লাগার ব্যাপার। কেন কি একটা ইনস্ট্রুমেন্ট আমার এখনো পর্যন্ত কয়েকটা ইনস্ট্রুমেন্ট আমার সামনে নিতে হবে, যেমন একটা ইউকেলেলে নেব মেয়েটার জন্য, তারপরে একটা এফের একটা দোতারা নেব। জানি না কিসের দোতারা ভালো হবে এফের, এই শান্তিনিকেতনে বা আশেপাশে কোথায় ভালো এফের পাবো। এমনি অ্যাভেলেবেল দোতারা আমার কাছেও আছে অনেক ধরনের। তো কিন্তু কথা হচ্ছে যে আমি এফের খুঁজছি একটা, যে ভালো কোয়ালিটির সাউন্ড হবে, নিজের জন্য একটা নেব। তো কত ইঞ্চি নিলে ভালো হয়, যারা জানেন একটু জানাবেন। আর এই শান্তিনিকেতন থেকে যদি কেউ দেখে থাকেন, শান্তিনিকেতনের অনেক দোকান আমার চেনা পরিচিত, আমি গেছি, দোতারা দোকান টোকান সব আমার ঘেটা হয়ে গেছে, কিন্তু তরুণদার কাছে দোতারাগুলো ভালো লাগে। জানি না ওটা এফে কিরকম বাজবে আমি জানি না, ওটা সি শার্প ডি শার্পে ভালো বাজে এগুলো, ওই এরা বাজায় ক্লাসিক্যাল টাইপের বাজায় সুন্দর, ওই কাঙ্গাল সাধু ওরা খুব ভালো হাত জয়দেবের। তো ওটাও দেখেছি, কিন্তু আমি চাচ্ছি আর একটু যে মানে ফোক গাইতে গেলে একটু এফের দরকার হয়। এই আমার যেটা আছে এটা ডি শার্প, ডি, ই, সি শার্প এগুলো ভালো বাজে, কিন্তু এফ এফ হয়, কিন্তু বেশি করতে গেলে কেটে যায়, তার কেটে যাবে। যাই হোক, আমার হাতে এখনো তার কাটিনি। আর আমি ইনস্ট্রুমেন্ট খুব সেন্সিটিভ ভাবেই দেখি, আর সেই জন্য তারও কাটিনি আমার হাতে এখনো পর্যন্ত। তো যাই হোক, এইটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। সবাইকে জয়গুরু করছি। আজকের মতো এই পর্যন্ত। অনেক ধন্যবাদ যে এতক্ষণ আপনারা ছিলেন আমার সঙ্গে।
ফিরাবো না বিলাসিনী রাই